হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার চ্যাপ্টারে আমরা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় আগের পর্বে দেখেছি যে দুটি সুসঙ্গত উৎস থেকে আলোকরশ্মির উপরিপাতের ফলে পর্দায় কোনো কোনো স্থানে লব্ধি প্রাবল্যের মান বৃদ্ধি পেয়েছে, কোনো কোনো জায়গায় হ্রাস পেয়েছে। যে স্থানে বৃদ্ধি পেয়েছে সে স্থানের উজ্জ্বল পটির সৃষ্টি হয়েছে এবং যে স্থানে হ্রাস পেয়েছে সেটা অন্ধকার পটির সৃষ্টি হয়েছে। এখন কোশ্চেন হলো যে অন্ধকার পটি এবং উজ্জ্বল পটির কি বেদ সমান, না উজ্জ্বল পটির বেদ বেশি, না অন্ধকার পটির বেদ বেশি বা কম বেশি তাদের মধ্যে কোনো কিছু রয়েছে কিনা, সেটা আমরা এই পর্বে আলোচনা করব। তো তার জন্য আমাদের যে উজ্জ্বল পটি এবং অন্ধকার পটির সৃষ্টির জন্য বা সৃষ্টি হওয়ার জন্য যে দুটো উৎসের মধ্যে দশা পার্থক্যের মান এবং তার সঙ্গে পথ পার্থক্যের মান কত হলে উজ্জ্বল পটির সৃষ্টি হয় বা অন্ধকার পটির সৃষ্টি হয় সেই ধারণাটা কিন্তু আমাদের থাকা দরকার। আগের পর্বে আমরা উজ্জ্বল পটি এবং অন্ধকার পটির গঠনের যে শর্ত সে সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়েও সেইটি একবার দেখে নিতে পারো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আমরা দেখে নিই অন্ধকার পটি এবং আলোকিত পটির বেদ সমান কি সমান নয়। দেখো ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা ব্যবস্থাটা আমরা একবার সংক্ষেপে বর্ণনা করে দিই। এখানে এ এবং বি দুটো সুসঙ্গত উৎস, ওটাকে আমরা তাদের সেন্টার পয়েন্ট হিসেবে ধরেছি, আর উৎস দুটির মধ্যবর্তী যে দূরত্ব সেটা 2D মানে ছোট হাতের ডি ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখো একটা পর্দা রাখা রয়েছে এস, পর্দার দূরত্ব কোথা থেকে ছিদ্র দুটির থেকে বা উৎস দুটির থেকে সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর এই যে সি পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট মানে এ উৎস এবং বি উৎস উভয় উৎস থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে সমান, অর্থাৎ সি বিন্দুতে এ উৎস এবং বি উৎস থেকে আলো গিয়ে যখন পৌঁছাবে তারা সমান দূরত্ব অতিক্রম করে পৌঁছাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে মানে ওই দুটো আলোর ক্ষেত্রে সমদশায় মিলিত হবে, এখানে উজ্জ্বল পটির সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল পটি। এবার আমরা ধরে নিয়েছি যে এ এবং বি উৎস থেকে দুটো আলোকরশ্মি পি বিন্দুতে গিয়ে পড়েছে। দেখো আলোকরশ্মি এইদিকেও গিয়ে পড়বে এদিকেও গিয়ে পড়বে, আমরা হিসাবের সুবিধার্থে ধরছি যে উপরের দিকে কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে দুটো আলোকরশ্মি গিয়ে মিলিত হয়েছে। এখন পি বিন্দুতে হয় উজ্জ্বল পটি হবে না হয় অন্ধকার পটি হবে। তাহলে উজ্জ্বল পটি হবে না অন্ধকার পটি হবে সেটা নির্ভর করছে এই দুটো উৎস থেকে যে আলোকরশ্মি ওই বিন্দুতে আপাতিত হয়েছে মানে পি বিন্দুতে আপাতিত হয়েছে তার পথ পার্থক্যের উপর। অর্থাৎ আমাদের মূল কাজ যে এ এবং বি উৎস থেকে যে দুটি তরঙ্গ পি বিন্দুতে আপাতিত হয়েছে তাদের মধ্যে কোনো পথ পার্থক্য যে আছে সেটাকে বের করা। তাহলে চলো আমরা প্রথম পথ পার্থক্য বের করি। তাহলে আমরা বের করতে চাইছি পথ পার্থক্য। পথ পার্থক্য সেটা কত হবে না দেখতেই পাচ্ছ ছবিতে বিপির মান বেশি এপির থেকে, সেটা আমরা বের করব। আচ্ছা পথ পার্থক্যের মানকে আমরা ডেল্টা বলে থাকি, সেটা হচ্ছে বিপি মাইনাস এ পি। এটি হচ্ছে আমাদের মূল কাজ, এটি আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এই চিত্র থেকে আমরা বিপির মান কিভাবে বের করব। বিপির মান মানে এইটা যদি তুমি ডট ডট করে জয়েন করো তাহলে আচ্ছা আর একটা পয়েন্ট আমরা ধরে নিলাম যে এই যে ডিস্টেন্সটা সি থেকে পি বিন্দুর দূরত্ব হলো এক্স, আর এই অংশটা যদি 2D হয় দেখো তো এইটুকু অংশের মান কত আসবে, এটা ছোট ডি হবে যদি এটা 2D হয়।
অর্থাৎ বিপি বিপি এই জায়গাটা, এইটাকে নিয়ে যদি তুমি একটা ত্রিভুজ ধরো, এটা একটা সমকোণী ত্রিভুজ আসবে যার বিপি হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ বিপি স্কোয়ারের যে মান হবে সেটার মান কত, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমির মান কত, ডি স্কোয়ার, প্লাস লম্বের মান কত হবে এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এটা হচ্ছে বিপির মান। একই রকম ভাবে দেখো এপি এর মান যদি বের করতে চাই আমরা, এ পি স্কোয়ার সমান কত লিখতে পারি, এ পি স্কোয়ার, এই অংশটা আমরা এখন মুছে দিচ্ছি আর আমাদের প্রয়োজন নাই। এপি মানে এই অংশটার দিকে যদি ডট ডট দিয়ে দাও তাহলে এইটুকু অংশের মান কত আসবে, এই অংশটুকু সেটা আসবে এক্স মাইনাস ডি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানেও লিখতে পারি আমরা ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা গেল আমাদের 2 নাম্বার। হ্যাঁ, এটা আমাদের যখন বোঝা হয়ে গেছে আমরা এই অংশটুকু মুছে দিলাম, জাস্ট এটা আমাদের কোনো দরকার এখানে নাই। এবার দেখো আমরা 2 থেকে 1 মানে 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, কত, বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান কত কত আসবে দেখো, এইদিকে হচ্ছে ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখান থেকে ডি স্কোয়ার বাদ চলে যাবে। এই অংশটা যদি আমরা ভাঙি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে, এপি বিপি প্লাস এপি আর বিপি মাইনাস এপি সমান কত হবে দেখো, ডি স্কোয়ার বাদ যাবে আর এইটা পড়ে থাকছে কত, এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। এই জায়গা থেকে আমরা বের করব বিপি মাইনাস এপি সমান, এর মান দেখো কত আসছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা 4ab সূত্র, এটা হবে 4x ডি ডিভাইডেড বাই এদিক থেকে কত আসছে বিপি প্লাস এপি। এটা একটা সমীকরণ আমাদের এলো। এই জায়গাতে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, কি ধরছি দেখো, যদি পি বিন্দু, এই যে পি বিন্দুটা সি এর খুব কাছেই অবস্থান করে, অবশ্যই সেটা অনেক কাছে, আমরা দূর করে দেখিয়েছি। আর যদি আরেকটা শর্ত হয়, কি শর্ত না, এই ছোট ডি এর চাইতে বড় ডি এর মান যদি অনেক অনেক বেশি হয়। দেখো শর্ত কি বলছি, যদি ছোট ডি এর থেকে বড় ডি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই এপি আর বিপির মান কি আসবে, অ্যাপ্রক্সিমেট সমান আসবে। এবং তার মান কত আসবে না, যদি খুব কাছাকাছি অবস্থান হয়, এবং সেটা বলতে পারি আমরা অ্যাপ্রক্সিমেট ডি এর মানের সমান, এই যে ডি, এই ডি এর মানের সমান হবে, মানে পি বিন্দুতে জাস্ট এই জায়গায় অবস্থান করবে, খুব কাছে অবস্থান হলে এটা হবে। এবার এই অ্যাপ্রক্সিমেশন দেখো, বিপি মাইনাস এপির যে মান উপরের সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, 4xd বাই এখানে বিপি প্লাস এবি দুটোই কত ডিডি করে হলে, বিপি এরও মান ডি ডি বলছি, এপিরও মান ডি বলছি, তাহলে এটা আসবে কত আমার 2d। এখানে একটা মজার ব্যাপার দেখো, আমরা এখানে এপি সমান বিপি সমান ডি লিখছি, যদি এই জায়গাতে ওই অ্যাপ্রক্সিমেশনটা লাগিয়ে দিই বিপি আর এপি, সেও তো ডিডি করে, তাহলে সেটা শূন্য হয়ে যাবে। এইখানে কিন্তু আমরা লাগাবো না অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ,
এই জায়গাতে যেমন আছে সেরকমই লাগাবো, শুধু এই অংশটা রাখবো। তাহলে এর মান কত এলো দেখো, বিপি মাইনাস এপিকে আমরা কি বলেছি এখানে, দশা পার্থক্য, সরি পথ পার্থক্য, সেটা পথ পার্থক্যকে ডেল্টা বলছি। ডেল্টার মান কত না 2xd বাই বড় ডি। এটি হচ্ছে আমার পথ পার্থক্যের মান। এ এবং বি উৎস থেকে আলোক তরঙ্গ পি বিন্দুতে যেখানে উপরিপাতিত হয়েছে সেই বিন্দুতে যে পথ পার্থক্যের মান। এবার দেখো পি বিন্দুতে যদি আমরা বলি যে ধরো কোনো একটা 10তম কি 11তম একটা উজ্জ্বল পটির সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে সংখ্যা না একটা উদাহরণ না দিয়ে আমরা ধরে নিচ্ছি যে একটা nতম উজ্জ্বল পটির সৃষ্টি হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা এই অংশটাকে আলাদা করলাম, কি লিখছি যে ধরি পি বিন্দুতে nতম উজ্জ্বল পটির সৃষ্টি হয়েছে। nতম উজ্জ্বল পটির ক্ষেত্রে দেখো এই ডিস্টেন্সটা তখন আমরা x না লিখে কি লিখবো, xn, একটা সাফিক্স ইউজ করব, সেটা হচ্ছে xn। এবার এটা ডেল n, তাহলে এর যে মান সেটাকে আমরা ডেল n লিখছি, দেখো কত হবে না 2xn d বাই ডি। এটা আমরা সাফিক্স ইউজ করে চেঞ্জ করে নিলাম ডেল্টা n এর মানটা। সেটা কত হতে হবে উজ্জ্বল পটির ক্ষেত্রে, আমরা জানি যে উজ্জ্বল পটির ক্ষেত্রে পথ পার্থক্যের যে মান সেটা 2n ইন্টু ল্যামডা বাই 2 এর সমান হতে হবে, যেখানে n সমান 0 1 2 3 এভাবে কি হবে চলতে থাকবে। হয়েছে? এই জায়গা থেকে আমরা দেখো xn এর মান বের করতে চাইছি, তাহলে এখানে 2n ল্যামডা বাই 2 আছে সেটা রাখলাম, আর এই দিকে আসছে কত d বাই 2d। তাহলে xn এর মান কত আসছে, xn এর মান কত আসছে দেখো, আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে n d ল্যামডা বাই 2d, n d ল্যামডা বাই 2d। এটা একটা সমীকরণ দিয়ে রাখো, সাপোজ এটা আমাদের, এটা ধরো 1 আর এটা আমাদের 2। এবার এটা nতম জন্য আমার কি এলো, এই যে দূরত্ব মূল বিন্দু থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল পটির থেকে দূরত্ব, আমি যদি তার পরের উজ্জ্বল পটিটা নিয়ে থাকি মানে n+1তম ক্ষেত্রে কত আসবে দেখো, n+1তম উজ্জ্বল পটির ক্ষেত্রে কিছুই নয়, এখানে সাফিক্সটা চেঞ্জ করে দেবো, কি করে দেবো না x(n+1), n এর জায়গায় n+1 d ল্যামডা বাই কত আসবে 2d। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এটার মানে কি না, ধরো তোমাকে বললো 11তম, এটা মানে 11তম পেয়েছি আর এটা হচ্ছে 10তম, তাহলে ওই যে আমার 11তম পটির যে বেদ সেটা এই দুটো বিয়োগ করলে বেরিয়ে যাবে, অর্থাৎ x(n+1 - x(n) যদি আমরা করি কত আসবে দেখো, এটা আসবে n+1 d ল্যামডা বাই 2d মাইনাস এটা n d ল্যামডা বাই 2d। এটা বিয়োগ করলে এর যে মান সেটা আমরা পটির বেদ বলে থাকি, একটা পটির জন্য এলো সেটাকে বিটা দিয়ে লিখে থাকি। বিটার মান কত আসবে,
এটা বিয়োগ করলে আসবে ডি ল্যামডা বাই 2d। এটা উজ্জ্বল পটির ক্ষেত্রে হলো আমার এক একটা পটির যে বেদ সেটা ডি ল্যামডা বাই 2d। এখন দেখো আমরা যদি বলি উজ্জ্বল পটির বেদ বের করলাম, যদি অন্ধকার পটির বেদ বের করতে চাই তাহলে কি হবে না, এই যে শর্তটা আমরা নিয়ে এসেছি এই শর্তের কিছু পরিবর্তন করতে হবে। কিছু পরিবর্তন মানে আমরা দেখাচ্ছি, আমরা মুছছি না, এই অংশের মধ্যে আমরা পরিবর্তন করে দেখাবো, তাতে কাজটা আমাদের অনেকটা সহজ হবে। কি হবে না, পি বিন্দুতে যদি n-তম অন্ধকার পটির সৃষ্টি হয়, ধরো অন্ধকারের জন্য আমরা এরপর বের করতে চাইছি, অন্ধকার পটির যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে পথ পার্থক্যের মান সেটা কত হতে হবে না, এটা চেঞ্জ হয়ে হবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এটা হচ্ছে মান। তাহলে xn এর মান কত আসবে এখান থেকে, xn এর মান তোমার এই অংশটাও চেঞ্জ হয়ে যাবে, কত না 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এদিকে ছিল, আর ওই দিক থেকে আসছে d বাই 2d। দেখো এইটাকে আমরা এই d বাই 2dটাকে সামনে নিয়ে নিলাম, d বাই 2d, আর এটা গেল 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এটা গেল n-তম অনুজ্জ্বল পটি বা অন্ধকার পটির ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি n-তম পেলাম, n প্লাস 1-তমটা বের করি, তাহলে n প্লাস 1-তম অন্ধকার পটির জন্য দেখো তো বের করি, সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা এই n এর জায়গাতে n প্লাস 1 বসাবো। এই অংশটা আমরা মুছছি, মুছলে কি আসবে, এটা নয়, এই পুরো অংশটা মুছে ফেলো, এই পুরো অংশটা আমরা মুছে ফেলছি। দেখো অন্ধকার পটির ক্ষেত্রে d বাই 2d, n এর জায়গায় কি বসাবো, n প্লাস 1, তাহলে 2 ইন্টু n প্লাস 1 প্লাস 1 ইন্টু কত ল্যামডা বাই 2 আসবে। সেটাকে ওটা ওইভাবেই থাক, দুটো বিয়োগ করলে কি আসবে দেখো, দুটো বিয়োগ করলে এটা আসছে d বাই 2d, এখানে 2n প্লাস 1, এটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি, দেখো 2 আর কে 3 হবে, তাহলে প্লাস এটাকে কত লিখে দিলাম 2 ইন্টু ল্যামডা বাই 2, আর মাইনাস এটাকে বিয়োগ করছি, সেটা কত d বাই 2d ইন্টু 2n প্লাস 1 টু ল্যামডা বাই 2। এই দেখো d বাই 2d ইন্টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এই টার্মটা হচ্ছে কত কমন টার্ম। তাহলে কমন টার্ম যদি হয় ওই টার্মটা আমার বাদ চলে যাবে, তাহলে বাদ চলে গেলে কি পড়ে থাকবে দেখো d বাই 2d, এই অংশটা থাকছে, আর এখান থেকে 2 ইন্টু ল্যামডা বাই 2 এটা পড়ে থাকছে, তাহলে 2 2 কেটে যাবে, শুধু পড়ে থাকছে d ল্যামডা বাই 2d। অতএব আমার যে মান এলো এর যে বেদ সেটা কত d ল্যামডা বাই 2d। এই একই মান আমার উজ্জ্বল পটির ক্ষেত্রেও এসেছিল বেদ নির্ণয়ের, তাহলে অন্ধকার পটির ক্ষেত্রেও একই রকম এলো। তাহলে বলা যেতেই পারে যে যে ব্যতিচার ঝালর তৈরি হয়েছে সেখানে অন্ধকার পটির যা বেদ এবং আলোকিত বা উজ্জ্বল পটির বেদ একই রকম বা একই হয়। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণ করে দেখলাম যে দুটো একই রকম হয়ে থাকে। এবার এই অংশের উপর দু একটা বেসিক কোশ্চেন্স আমরা কেমন দেয় দেখো, আমরা বেধের যে সমীকরণ সেটা আবার লিখছি, বেটা ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d। কি কি স্পেশাল কেস রয়েছে, এক নাম্বার হচ্ছে
বিটা প্রপোর্শনাল ল্যামডা, ল্যামডা যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে আমার উৎপন্ন যে ফ্রিঞ্জ তৈরি হবে বা ঝালর তৈরি হবে তার বেদ বেশি হবে। মানে তোমাকে যদি এরকম কোশ্চেন্স করা হয় যে একটা লাল আলো উৎস নেওয়া হয়েছে আর নীল বর্ণের আলো উৎস নেওয়া হয়েছে, কোন উৎসের ক্ষেত্রে আমার ঝালরের বেদ বেশি হবে, তাহলে অবশ্যই লালের ক্ষেত্রে হবে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। 2 নাম্বার রয়েছে দেখো বিটা প্রপোর্শনাল ডি। ডি মানে এই যে ডিস্টেন্স, উৎস থেকে পর্দার দূরত্ব যত বেশি হবে থিকনেস তত বেশি হবে, মানে তত মোটা মোটা ফ্রিঞ্জ তুমি পাবে সেই জায়গাতে। 3 নাম্বার রয়েছে দেখো বিটা প্রপোর্শনাল 1/2D। 2D মানে এই উৎস দুটোর দূরত্ব, উৎস দুটোর দূরত্ব যত বেশি হবে বিটার মান তত কম হবে, মানে যত কাছে উৎসগুলো হবে তত আমার বিটার মান কম আসবে। আর একটা জিনিস এই জায়গা থেকে মাঝে মাঝে জানতে চাই, যেমন ধরো আমরা এই পরীক্ষাটা বায়ু মাধ্যমে করছিলাম, বায়ু মাধ্যমে ফ্রিঞ্জের যা বেদ এলো সেটা পুরো পরীক্ষা ব্যবস্থাটা যদি আমরা কোনো তরলের মধ্যে ডুবিয়ে দিই, তার প্রতিসরাঙ্ক হচ্ছে ধরো মিউ, তাহলে আমাদের ফ্রিঞ্জের কি পরিবর্তন হবে সেটাও কিন্তু কোশ্চেনের মধ্যে মাঝে মাঝে জানতে চাই। তাহলে সেটা আমরা যদি দেখি, ধরো আমরা কি জানি মিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা। এই সিটাকে আবার এইভাবে লেখা যায় এন ল্যামডা জিরো বাই এন ইন্টু ল্যামডা। ল্যামডা জিরোটা হচ্ছে কি বায়ু মাধ্যমের জন্য, আর ল্যামডাটা হচ্ছে কোন একটা মাধ্যমে, কোন একটা মাধ্যমে মানে আমি তরল মাধ্যমের কথা বলছি, তাহলে তরলের ক্ষেত্রে। আর দুটো এন কেন লিখেছি না, আমরা জানি যে প্রতিসরণের ক্ষেত্রে এন এর মান কোনো পরিবর্তন হয় না, সেটা একই থাকে। তাহলে মিউ ইজিক্যাল টু কত এলো দেখো ল্যামডা জিরো বাই ল্যামডা। তাহলে ল্যামডার মান কত আসবে এখানে ল্যামডা জিরো বাই মিউ, অর্থাৎ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের মান সেটা কি বাড়লো না কমলো, অবশ্যই কমলো, যেহেতু মিউ এর মান গ্রেটার দেন 1, তাহলে ল্যামডার মান কি হয়ে যাবে কমে যাবে ল্যামডা জিরোর থেকে। তাহলে ল্যামডা জিরোর থেকে যখনই কমে যাবে তখন ওই জায়গায় যে ফ্রিঞ্জ ছিল মানে ঝালর ছিল তার মান কি হয়ে যাবে কমে যাবে, মানে বেগ সরু সরু হয়ে যাবে বলতে পারো। কতটা কমবে না, আগে দেখো আগের মানটা আমি এটা বায়ুর ক্ষেত্রে ধরছি, বায়ুর ক্ষেত্রে সাপোজ যখন এয়ার ছিল তখন সেটাকে আমরা বললাম যে বিটা জিরো, বিটা জিরোর মান কত আসবে না ডেল্টা ল্যামডা জিরো বাই 2 ইন্টু ডি। তুমি একটা লিকুইডের মধ্যে ডোবালে সেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখা গেল চেঞ্জ হয়ে ল্যামডা হয়েছে, তাহলে সেই জায়গায় যদি বিটা হয়ে থাকে তার মান কত আসবে দেখো ডি, এই জায়গায় লিখব ল্যামডা বাই 2D। ল্যামডার মান আবার কত না এখানে ল্যামডা জিরো বাই কত মিউ বাই 2D এলো কত না 1 বাই মিউ ইন্টু ডি ল্যামডা জিরো বাই 2D এসছে। এই মানটা কত না এটা সমান বিটা জিরো, তাহলে 1 বাই মিউ ইন্টু বিটা জিরো। তাহলে এখন যে বেদ হয়েছে তার মানটা দেখো আগের থেকে কি হয়ে গেছে কমে গেছে। কতটা কমেছে না নিচে মিউ এর মান মানে যে মাধ্যমে আমার আলো প্রবেশ করেছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের মানের উপর ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছে। তাহলে এটা গেল আমাদের বিশেষ একটা কোশ্চেন, স্পেশাল ভাবে তোমাকে জানতেই পারে যে যদি পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে আমরা একটা তরলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার যে ঝালরের বেদ সেটা কি পরিবর্তন হবে, অবশ্যই কি হবে কমে যাবে। এমসিকিউ কোশ্চেন্সের জন্য মাঝে মাঝে দিতে দেখা যায়। কোন একটা ঝালরের যদি কৌণিক বেদ বের করতে বলে, কৌণিক বেদ মানে সেটা কতটা কোণ করে রয়েছে সেটাও বের করতে পারি আমরা সহজে, সেটাও আমরা একবার সংক্ষেপে চট করে দেখে নিই চলো। দেখো ছবিতে আমরা পি বিন্দুতে ধরে নিয়েছি যে একটা এনতম
কোনো ঝালর তৈরি হয়েছে সেটার মূল বিন্দু থেকে মানে কেন্দ্রীয় থেকে দূরত্ব হচ্ছে xn এবং সেটা থিটা n কোণ উৎপন্ন করেছে। তাহলে যদি থিটা n এর মান খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা n মান আমরা কি জানি না, এখান থেকে দেখো ট্যান থিটা n সমান কত আসবে, এক্স এন বাই ডি। থিটা n এর মান খুব ক্ষুদ্র হলে থিটা n খুব ক্ষুদ্র হলে কি লেখা যায়, ট্যান থিটা n এর যে মান সেটা অ্যাপ্রক্সিমেটকে আমরা থিটা n বলে থাকি। তাহলে থিটা n এর মান কত হবে, এক্স এন বাই ডি, এটা হচ্ছে কোণের মান। এবার যদি এর সঙ্গে আমরা n প্লাস ওয়ানতম কোণটা বের করতে চাই, nতম ওয়ান মানে পরবর্তীর যে ফ্রিঞ্জ তৈরি হবে সে কতটা কোণ তৈরি করবে, দেখো থিটা অফ n প্লাস ওয়ান সাফিক্স ইউজ করলাম, এখানে এক্স অফ n প্লাস ওয়ান বাই ডি লিখব। এই জায়গায় xn এর মানটা আমরা আরেকবার মনে করে নিই, xn হচ্ছে এই যে মান সেটা কত, xn এর যে মান হবে আমরা বলছি যে এখানে n তম পটি তৈরি হয়েছে, n তম পটির জন্য এক একটা পটির জন্য কত আসবে না ডি ল্যামডা বাই 2d, আর n তমের জন্য কত আসবে n ডি ল্যামডা বাই 2d। এই জায়গাতে তুমি মান বসাও, xn এর মান হলো n ডি ল্যামডা বাই 2d ডিভাইডেড বাই d, তাহলে আসছে কত না ডি ল্যামডা বাই, সরি ডিটা কেটে যাচ্ছে, পড়ে থাকবে তোমার n ল্যামডা বাই 2d। ঠিক তেমনি এই জায়গায় কত আসবে দেখো, n প্লাস ওয়ান ল্যামডা বাই 2ডির সঙ্গে কি হবে সমান হবে। তাহলে এক একটার জন্য কৌণিক বেদ যদি আমরা বের করতে চাই সেটা থিটা n প্লাস ওয়ান মাইনাস থিটা n হবে, তাই n প্লাস ওয়ান ল্যামডা বাই 2d মাইনাস n ল্যামডা বাই 2d এর সঙ্গে সমান হবে। এটা বিয়োগ করলে এক একটার জন্য যদি আমরা থিটা বলি সেটা কত আসবে দেখো, ল্যামডা বাই 2ডির সঙ্গে কি আসবে সমান, অর্থাৎ এটা গেল কোনো একটা ফ্রিঞ্জের জন্য তার যে কৌণিক বেধ হবে সেটা ল্যামডা বাই 2ডির সঙ্গে সমান এক একটার জন্য। এবার তোমার যদি 10তম বলে তুমি সেক্ষেত্রে তার সঙ্গে 10 গুণ করে দিলে সেই 10তম ঝালরের তুমি কৌণিক বেধ পাবে। এই ছিল আমাদের যে ঝালর প্রস্থ নির্ণয় এবং ঝালর প্রস্থ নির্ণয় সংক্রান্ত বেশ কিছু সমস্যা যেগুলো পরীক্ষায় প্রায়ই দেখা যায় কোশ্চেন্স দিতে। আজকের পর্ব এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো।